এসব কি তাহলে আরিয়ান ভাইয়ের কাজ? না এগুলো করতে তো সময় দরকার। তাহলে কে এসেছিল এখানে? কেই বা মায়াকে কিডন্যাপ করলো? অভ্র এর মাথায় আরও চিন্তা ভর করে, কিছুতেই সে হিসাব মিলাতে পারছে না। সুন্দরী বউ থাকলে এই সমস্যা। টুং শব্দে অভ্রের ঘোর ভাঙে। মোবাইলটা হাতে নিয়ে দেখে কোনো এক অপরিচিত নম্বর থেকে তাকে মেসেজ করা হয়েছে। এতক্ষণে হয়তো নিজের বাসায় গিয়ে প্রাণভ্রমরকে খুঁজছিস। শত খুঁজলেও পাবি না, কারণ তোর প্রাণভোমরা এখন আমার অস্তিত্বের সাথে মিশে গিয়েছে। আর আমার জিনিস আমি কারোর সাথে শেয়ার করি না, সেটা তো তুই ভালো করেই জানিস। যদি সাহস থাকে তবে তোর মায়াকে আমার কাছ থেকে নিয়ে যা। তোর সাথে অনেক পুরনো হিসাব মিলানোর বাকি আছে। মেসেজটা পড়ে অভ্র তার ক্লান্ত শরীরটা সোফার উপর ছেড়ে দেয়, যেন কিছুই হয়নি। হাতে থাকা মোবাইলটা অফ করে পাশে ফেলে দেয়। হাস্য উজ্জ্বলতা দেখা যায় তার মুখে। রোদ, তুই যে এমন একটা কাজ করবি সেটা জানতে আমার বাকি নেই। আগের মতোই বোকা আছিস এখনো? ভেবেছিস অভ্রের কাছ থেকে মায়াকে নিয়ে অনেক বাহাদুরের কাজ করেছিস? আরে বোকা ছেলে, তোকে খুঁজে বের করার জন্যই আমি কোনো সিকিউরিটি রাখিনি। তুই যেন অতি সহজেই মায়াকে কিডন্যাপ করতে পারিস। জ্ঞান ফিরতে নিজেকে অচেনা এক রুমে আবিষ্কার করে খানিকটা অবাক হয় মায়া। তবে তবে অজ্ঞান হওয়ার আগের স্মৃতিগুলো মনে পড়তেই মায়া বুঝে যায় যে এটা রোদের বাড়ি। বিছানা থেকে উঠে সোজা রুমের দরজা খোলার জন্য পা বাড়ায় মায়া। মায়াকে সময় না দিয়ে অন্য পাশ থেকে দরজা খুলে ভিতরে ঢুকে রোদ। এতে ধাক্কা খেয়ে মায়া পড়ে যেতে নিলে রোদ মায়াকে ধরে ফেলে। এভাবে তাকিয়ে আছেন কেন? জীবনে মেয়ে দেখেননি? আমাকে ছাড়ুন। তোমার নামের সাথে তোমার চেহারার অনেক মিল আছে মায়া। তোমার মায়াবী চেহারা বারবার আমার হৃদস্পন্দনকে বাড়িয়ে দেয়। আমাকে অনুভূতির এমন এক জগতে নিয়ে যায় যেখানে আমি এর আগে কখনো যাইনি। মায়া নিজের সর্বশক্তি দিয়ে রোদকে ধাক্কা দেয়। অন্যের ভালোবাসার দিকে নজর দেয়া পাপ। একজন শিক্ষক হয়ে সেটাও জানেন না? নিজের ভালোবাসাকে আগলে রাখাকে নৈতিক নৈতিক দায়িত্ব মনে করি। এত পাপ পুণ্য বিচার করার প্রয়োজন মনে করি না। পাওয়া যায়, আমি পাবো। কথাটা বলেই রোদ মায়ার দিকে এগোতে থাকে। এভাবে এগিয়ে আসতে দেখে মায়া কিছুটা ভয়ে পিছিয়ে যেতে থাকে। একসময় মায়া দেওয়ালে ঠেকে যায়। রোদ দেওয়ালে দুহাত রেখে মায়াকে আটকে দেয়। প্রেয়সীর গালে ঠোঁট যুগল ছোঁয়ানোর মুহূর্তেই ঘরের লাইটটা অফ হয়ে যাওয়ায় বিরক্তি ফুটে ওঠে রোদের মুখে। এ সময় রোদ কিছুটা বেখেয়াল হয়। মায়া এক ধাক্কা দিয়ে রোদকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। মায়ের ধাক্কায় রোদ কিছুটা পিছিয়ে গেলেও নিজেকে সামলে নেয়, কিন্তু ততক্ষণে মায়া দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। চারিদিকে মায়াকে না খুঁজে পেয়ে রুম থেকে বের হয় রোদ। বাইরে এসে রোদ দেখতে পায় এই রুম ছাড়াও সবখানে ইলেকট্রিসিটি আছে। এই কাজ যে কেউ ইচ্ছে করেই করেছে সেটা বুঝতে বাকি থাকে না রোদের। এদিকে অপরিচিত বাসায় লুকানোর জায়গা খুঁজে পেতে অনেক বেগ পেতে হচ্ছে মায়ার। বাড়ির প্রত্যেকটা রুম বিশালাকার হওয়ায় পাশাপাশি আলোর অভাব নেই। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মায়া একটা ছোট্ট কুঠুরির মতো জায়গা খুঁজে পায়। নিজেকে লুকাতে অন্ধকারে মিলিয়ে যায় মায়া। চারিদিকে পুরনো জিনিস আর ধুলা। এমন এক অস্বস্তিকর পরিস্থিতিতে থাকতে মায়ের খুব কষ্ট হলেও সে শ্বাস চেপে বসে থাকে। রোদ মায়াকে খুঁজতে খুঁজতে স্টোররুমের সামনে আসে। রোদ বুঝতে পারে মায়া এখানেই আছে, তার কারণ ঢোকার সময় মায়া দরজাটা আটকাতে ভুলে গেছে। মায়াপরি, আমি জানি তুমি এখানে আছো। তাড়াতাড়ি নিজে থেকে বের হও, আমি কিছুই বলবো না। কিন্তু আমি যদি খুঁজে বের করতে হয় তাহলে আজকে তোমার খবর আছে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, এর মধ্যে আমার সামনে চলে আসো। বাইরে রোদের কণ্ঠস্বর শোনার সাথে সাথেই মায়ের হাত পা জমে যায়। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টায় বারবার হেরে যাচ্ছে মায়া। চোখ দিয়ে কেবল পানি পড়ছে তার। কেন সে কিছু না ভেবে দরজা খুলতে গিয়েছিল? নিজের করা ভুলের এমন মাসুল দিতে হবে ভাবতে পারেনি। এদিকে 10 সেকেন্ড পর হয়ে যাওয়ার পরও মায়া বের হয় না। রোদের রাগ মাথায় চাড়া দিয়ে ওঠে। ভালো কথার আসলেই কোনো দাম নেই, তাই না?
তুমি নিজেই যেচে ভয়ঙ্কর পথটা বেছে নিলে। কথাটা বলে রোদ স্টোররুমের দিকে পা বাড়ায়, কিন্তু ঠিক এক মুহূর্ত পর মাথার পিছনে সজোরে আঘাত অনুভব করে। কিছু বুঝে ওঠার আগেই সে জ্ঞান হারায়। পিছনে তাকিয়ে দেখতেও পারে না কেই কাজ করেছে। মাটিতে লুটিয়ে পড়ে সে। মায়া অনেকক্ষণ নিস্তব্ধতায় চুপ করে বসে থাকার পর ধীরে ধীরে উঠে রুম থেকে বের হয়। তার ভীষণ অবাক লাগে, হঠাৎ সব কিছু এমন নিশ্চুপ হয়ে গেল কেন। বাইরে এসে রোদকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে হকচকিয়ে ওঠে মায়া। তারপর চোখ যায় সামনে দণ্ডায়মান লোকটির দিকে। অভ্র ভাইয়া তুমি? অভ্র মায়াকে নিজের বাহুডোরে আবদ্ধ করে ফেলে। মায়াও নিজের ক্লান্ত শরীরের ভার অভ্রর উপর ছেড়ে দেয়। অভ্র নিজের বুকে প্রাণপ্রিয়সীকে আবদ্ধ রাখতে পেরে অসীম শান্তি আরাম অনুভব করে। সময়টা যেন তাদের জন্য স্তব্ধ হয়ে যায়। দুজনে দীর্ঘশ্বাস ছাড়া আর কোনো শব্দ তখন বিরাজমান ছিল না। দীর্ঘ সময় এক অনিশ্চয়তার মাঝ থেকে মায়া অনেক ভীত হয়ে পড়ে। অভ্রকে যেন দ্বিতীয়বার হারাতে না হয়, সেজন্য শরীরের সর্বশক্তি দিয়ে অভ্রকে জাপটে ধরে। মুখে এক প্রশান্তির হাসি ফুটে ওঠে মায়ার। কেন আমাকে একলা ফেলে চলে গিয়েছিলে? কতটা ভয় পেয়েছিলাম জানেন? আর একটু দেরি হলেই অশ্রুসিক্ত হওয়ার কারণে বারবার মায়ের গলা বেজে যাচ্ছে। অভ্র কান পেতে প্রতিটা কথা প্রতিটা শব্দ অনুভব করছে, কিন্তু মায়ের এভাবে থেমে যাওয়া কান্নায় ভেঙে পড়ার শব্দ অভ্রকে বাস্তবে ফিরিয়ে আনে। অভ্র মায়াকে তার সামনাসামনি দাঁড় করিয়ে দুই হাতের মাঝে মায়ের মুখটাকে নেয়। দুই আঙ্গুল দিয়ে মায়ের চোখের পানি মুছে দেয়। তুই যে আমার প্রাণ ভোমরা রে মায়া, তোর কষ্ট হলে একই কষ্ট আমারও হয়। আমার অন্যায় হয়েছে তোকে এভাবে একলা রেখে যাওয়া, মাফ করে দে। মায়া প্রত্যুত্তরে কিছু না বলে আবার অভ্রকে জড়িয়ে ধরে, তবে এবার আরও শক্ত করে ধরে। মায়া, আমার বুকের পাঁজর ভেঙে ফেলবি নাকি? আস্তে ধর। না, আস্তে ধরলেই তুমি চলে যাবে। আমাকে এখান থেকে নিয়ে যাও। তোকে নিয়ে যাওয়ার জন্যই তো এসেছি। এই জানোয়ারের কাছে আমার ভালোবাসাকে রেখে যাব নাকি? অভ্র ঘৃণা ভরে অবচেতন রোদের দিকে তাকায়। মায়াকে সরিয়ে রোদকে মারতে উদ্যত হলে মায়া তাকে বাধা দেয়। প্লিজ প্লিজ চলো এখান থেকে। অভ্রের কথা না বাড়িয়ে মায়ের হাত ধরে ও বাড়ি থেকে বের হয়ে আসে। ছি অভ্র, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? তুই যে আমার ছেলে ভাবতেও আমার খারাপ লাগছে। বাবা, ছোটবেলা থেকেই দেখে এসেছি যে তুমি আমার সকল কাজকে খারাপ, অন্যায় বলে প্রতিপন্ন করো আর ভাইয়াকে মাথায় তুলে রাখো। কেন বাবা, কেন? ভাইয়ার কোনো দোষ তোমার চোখে পড়ে না? আরিয়ানের নামে একটা বাজে কথা বললে টেনে তোর জিভ ছিঁড়ে নেব। আরিয়ান তোর মতো মায়ার দিকে কুনজর দেয়নি, ভালোবেসেছে, বিয়ে করতে চেয়েছে, আর তুই জোর করে মায়াকে অন্য একটা জায়গায় বন্দি করে রেখেছিস। বাবা, তুই সবটা না জেনেই আমাকে দোষারোপ করছো। আমার আর কিছু জানার দরকার নেই। আমি আরিয়ান আর মায়ার বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দিতে চাই। আশা করি তুমি এই বিয়েতে বাধা দেওয়ার ভুল করবে না। বাবা, এই মায়া কেবল অভ্রের। মায়াকে ছাড়া যেমন অভ্রের অস্তিত্ব নেই, তেমনি অভ্রকে ছাড়া মায়ার কোনো অস্তিত্ব নেই। বাড়ির সবার সামনে দাঁড়িয়ে আরিয়ানের চোখে চোখ রেখে স্পষ্ট গলায় কথাগুলো বলল মায়া, কিন্তু তাতে আরিয়ানের বিন্দুমাত্র হেলদোল নেই। পকেটে হাত গুজে মুখে ডোন্ট কেয়ার টাইপের একটা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। মায়া ভেবেছিল আরিয়ান হয়তো রেগে যাবে, কিন্তু এত হালকাভাবে মায়ের কথাগুলো নিবে ভাবতে পারেনি সে। আবারও শরীরের সমস্ত রাগ একত্রিত করে আরিয়ানকে কিছু কঠিন কথা বলতে যাবে, ঠিক তখনই আরিয়ান বলে ওঠে, অভ্রের একদিনের ট্রেনিংয়ে ভালোই পরিবর্তন হয়েছে তোর। হ্যাঁ, বড় হয়েছিস, তোর মামার কথার ওপর কথা বলতে শিখে গেছিস। আজ কোথায় গেল তোর মামার প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা? বাতাসে মিলিয়ে গেল। একটা কড়া চাল দিল আরিয়ান। মায়া তার মামার দিকে তাকায়। তোফাজ্জল সাহেব অভ্রের বাবা, মাথা নিচু করে রেখেছে। মা বাবা মারা যাওয়ার পর থেকে তোফাজ্জল সাহেবই মায়ের যত্ন নিয়েছে। বলতে গেলে নিজের মেয়ের মতো মায়াকে মানুষ করেছে। তার কথার বিরুদ্ধে যাওয়ার কথা মায়া হয়তো কিছুদিন আগে হলো চিন্তা করতো না, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। আজ যদি মায়া চুপ করে সব মেনে নেই, তাহলে অভ্রকে হারাতে হবে, যেটা মায়ের পক্ষে সহ্য করা অসম্ভব। মায়ার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা কোনোটাই কমেনি। সেগুলো আগে যেমন ছিল এখনো ঠিক
একই আছে। কিন্তু তাও যদি তোমার মনে হয় আমি মামাকে অসম্মান করছি, তাহলে এটা তোমার ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছু নয়। মায়া পরের লাইন বলতে যাওয়ার মুহূর্তে সদর দরজা দিয়ে অভ্রর আগমন ঘটে। বাসার ড্রয়িং রুমে এভাবে সবার অস্তিত্ব দেখে কিছুটা অবাক হয় সে। তোমরা এখানে কি করছো? কয়েকদিন পর না বাড়িতে বিয়ে? কত কাজ জানো? এই তো আমি মাত্রই ক্যাটারারদের সাথে কথা বলে এলাম। বাড়ির সবচেয়ে বড় ছেলের বিয়ে বলে কথা, রাজকীয়ভাবে আয়োজন করতে হবে। তা না করে তোমরা এখন গোল টেবিল বৈঠক করতে বসেছো। অভ্রর কথায় মায়া যতটা না অবাক হয় তার চেয়ে অবাক হয় আরিয়ান। চোখের সামনে অভ্রের এমন পরিবর্তন দেখে ঘাবড়ে যায় সে। আবার কি প্ল্যান করছে কে জানে, অভ্রকে বিশ্বাস নেই। তবে মনের কথাগুলো মনের মাঝেই রাখে আরিয়ান। মুখে মিথ্যা হাসি নিয়ে বলে, কি করে বিয়েটা হবে ভাই? দেখো না, কোনেই রাজি না বিয়েতে। কি বলো, মায়া রাজি নয় কেন? আরিয়ান ভাইয়ের মতো এত সুদর্শন যোগ্য ছেলে আমাকে দুইটা দেখাতো। তোর 7 জনমের ভাগ্য আরিয়ান ভাইকে স্বামী হিসেবে পাবি তুই। মায়া নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। এ কি সত্যি অভ্র, নাকি অভ্রের চেহারা ধারণ করে অন্য কেউ তার সামনে দাঁড়িয়ে আছে? কি রে, চুপ করে আছিস কেন? বল, কেন বিয়ে করবি না? মায়া আজ বড়ই নির্বাক। এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হবে সেটা জানতো না, আন্দাজ করতে পারেনি কখনো। অভ্র হঠাৎ এতটা পাল্টে যাবে মায়ের এটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তাই কিছু না বলেই রুমে চলে আসে। ভাই, ও তুমি চিন্তা করো না, মায়া হয়তো লজ্জা পেয়েছে। তোমার সাথে ওরই বিয়ে হবে, সব দায়িত্ব আমার। তুই দায়িত্ব নিয়েই যদি আমাদের বিয়েটা দিস, তাহলে তো আমার এর কোনো চিন্তা থাকবে না। এতটাও নিশ্চিন্ত হয়ে মনে হয় ঠিক না ভাই, কাউকে এতটাও ভরসা করতে হয় না। আচ্ছা, তোমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন কাভার করে ফেলবে? যাও, কাজে লেগে পড়ো। এক এক করে সবাই চলে গেল, শুধু দাঁড়িয়ে আছে অভ্র আর আরিয়ান, দুজনেই দুজনের মুখোমুখি হয়ে। এত মনোযোগ দিয়ে কি দেখছো ভাই? আমার রূপ কি বেড়ে গেছে নাকি? না, চোখের সামনে জলজান্ত মির্জাফরকে দেখার সুযোগটা মিস করি কিভাবে বল? তাই ভালোভাবেই দেখে নিচ্ছি। মির্জাফর? তা মন্দ বলনি, মির্জাফরই সই। তুই সবার চোখে ধুলো দিতে পারলেও আমার চোখে এত সহজে ধুলো দিতে পারবি না অভ্র। মনে রাখিস, আমি তোর বড় ভাই। দেখা যাক কে কার চোখে ধুলা দেয়। নিজের সৌন্দর্য দিয়ে ছেলেদের ঘায়েল করা কবে থামবি? মায়া, তোর মায়ার বাঁধনে আর কতজনকে বাঁধবি? শাড়ির আঁচলটা কাঁধে দিয়ে শাড়ি কুচিটা ঠিক করছে মায়া। তাতে তার ফর্সা পেটের অনেকখানি দৃশ্যমান। কিন্তু রুমে মায়া একলা থাকায় আঁচলটা ঠিক করার প্রয়োজন বোধ করে না। এদিকে একজন যে নেশালো চোখে তার দিকে দৃষ্টি আরোপ করছে, সেদিকে তার মনোযোগ নেই। নিরবিচ্ছিন্ন নীরবতার মাঝে নেশালো গাম্ভীর্যপূর্ণ একটি কণ্ঠস্বর তার মনোযোগ কেড়ে নেয়। সেই সাথে মায়ের শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। তড়িঘড়ি করে আয়নায় তাকাতেই নিজের পিছনে অভ্রকে দেখে খানিকটা অবাক হয়, বিরক্ত হয়। তাড়াতাড়ি শাড়িটা গায়ে দিয়ে পিছনে ফিরে তাকায়। অভ্র মায়ের দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অপরদিকে মায়ের চেহারায় রাগের চিহ্ন স্পষ্ট ফুটে উঠেছে। আপনার সাহস কি করে হয় বড় ভাইয়ের বউয়ের রুমে নক না করে ঢুকতে? বাহ, বিয়ে তো এখনো হয়নি, তার আগেই নিজেকে একজনের বউ বলে দাবি করছিস? তাতে আপনার কি? আমার হবু স্বামী এটা শুনলে বরং খুশি হবে যে আমি তাকে বিয়ে করতে রাজি হয়েছি। অভিমান হয়েছে, হওয়াটা স্বাভাবিক, কিন্তু অভিমান করার আগে একবার তো জিজ্ঞাসা করতে পারতি কী কারণে, কোন পরিস্থিতিতে আমি কথাগুলো বলেছিলাম। প্রয়োজন বোধ করি না, কারণ আপনি আমাকে মিথ্যা আশ্বাস ছাড়া আর কিছুই দেননি। প্রথম দিন থেকেই মিথ্যা বলে যাচ্ছেন, এমনকি নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাকে আপনার বড় ভাইয়ের কাছে বেচে দিয়েছেন। এভাবে কখনোই একটা সম্পর্ক টিকে না। আমি তোকে মিথ্যা আশ্বাস দিয়েছি? না তো কি? একবার কাছে টেনে নেবেন আর একবার দূরে ছেড়ে ফেলে দেবেন। আমি আপনার খেলার পুতুল? আমার ভালোবাসার কোনো দাম নেই আপনাদের কাছে? আমার ইচ্ছার কোনো মূল্য নেই? আমি কারো খেলনার সামগ্রী হতে চাই না মিস্টার অভ্র। তুই অবিশ্বাস করিস যে আমি তোকে ভালোবাসি? করতাম না, কিন্তু এখন করছি। আপনার কর্মকাণ্ড আমাকে অবিশ্বাস করতে বাধ্য করছে। মায়ের বলা
কঠোর কথাগুলো যেন অভ্রের বুকে তীরের মতো বাঁধে। যার জন্য এত কিছু, যাকে পাওয়ার জন্য এত পরিকল্পনা, সেই অভ্রকে বিশ্বাস করতে চাচ্ছে না। নিজের ভাগ্যের ওপর বড়ই করুণা হচ্ছে অভ্রের। একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, মায়া, কেন বারবার প্রমাণ করে দিস যে তোকে ভালোবেসে আমি ভুল করেছি? তোকে ভালোবাসা আমার উচিত হয়নি। আমার ভালোবাসা বোঝার ক্ষমতা তোর নেই। বাহ, এখন সব দোষ আমার। আপনারা সবাই কি চান বলুন তো আমার কাছ থেকে? মায়ের চোখ বেয়ে ক্রমাগত পানি পড়তে থাকে। বাম হাতের তালু দিয়ে সেটা তৎক্ষণাৎ মুছে ফেলে। আমি যেদিন থাকবো না সেদিন কাকে নিয়ে খেলবেন আপনারা? মায়ের মুখে এমন একটা কথা শুনবে ভাবতে পারেনি অভ্র। মায়ের অনেক ধৈর্যশীল মেয়ে, শত বিপদও নিজেকে শক্ত রেখেছে, কখনো ভেঙে পড়েনি। শত অপমান হাসি মুখে মেনে নিয়েছে, কিন্তু কখনো বিলাপ করেনি। আজ এখন মায়াকে দেখছে অভ্র। নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে মায়াকে না, সারা জীবনের জন্য হারাতে হয়। এই দুশ্চিন্তা অভ্রের মাথায় ভালোভাবে গেঁথে যায়। অভ্র মায়ের একেবারে কাছে চলে আসে। রক্তিম চোখ যুগল মায়ের অশ্রুসিক্ত চোখের সাথে মিলাতেই মায়া তার চোখ নামিয়ে নেয়। অভ্র হাত দিয়ে মায়ের থুতনিটা চেপে ধরে বলে, আমার মৃত্যু কামনা কর, তাতে আমার কিছুই যায় আসে না। কিন্তু আর একবার যদি নিজের মৃত্যু কামনা করেছিস, তাহলে মৃত্যুর স্বাদ বুঝিয়ে দেব, কথাটা মনে রাখিস। অভ্র হালকা করে মায়াকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। বিকেলের বাতাসে হালকা আর্দ্রতা অনুভব করে মায়া। হয়তো আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে। বৃষ্টির কথা ভাবতে ভাবতে চারপাশের পরিবেশে মেঘে ঢেকে যায়। ঘন কালো মেঘ যেন মায়ের মনে ঘনীভূত হওয়ার দুঃখ কষ্টের জানান দিচ্ছে। বৃষ্টির হালকা ঠান্ডা ও হৃদয় জোড়ানো বাতাস উপভোগ করতে মায়া বারান্দার গ্রিল ধরে দাঁড়ায়। ইচ্ছে হয় বৃষ্টিতে ভিজতে, কিন্তু কিছু কারণে মায়া আর বৃষ্টিতে ভিজে না। আজ মায়ের কথা খুব মনে পড়ছে মায়ার। আজ মা বেঁচে থাকলে হয়তো এত দুর্ভোগ পোহাতে হতো না। পেছন থেকে কেউ যেন মায়াকে জড়িয়ে ধরে। মায়া প্রথমে ভেবেছিল অভ্র, কিন্তু হঠাৎ মনে পড়ল অভ্র তো বাসায় নেই। তবে কে মায়াকে জড়িয়ে ধরল? আরিয়ান ভাই। মায়া নিজেকে ছাড়িয়ে পিছনে ফিরে তাকায়। রোদ, আপনি? কি ভেবেছিলে জান, আমি আর ফিরে আসবো না? আমি আমার ভালোবাসাকে আগলে রাখতে জানি। তোমার প্রতি টানই আমাকে এখানে এনেছে। সরুন আমার কাছ থেকে, আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবে, করো। তবে সেই চিৎকার তুমি আর আমি ছাড়া কেউ শুনবে না, কারণ বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই। মায়া ওঠ, ঘুমের মধ্যে চিৎকার করছিস কেন? আরিয়ানের ডাকে মায়া শোয়া থেকে উঠে বসে। সদ্য দেখা স্বপ্নর কথা কোনোভাবে ভুলতে পারছে না সে। কেবল দৃশ্যগুলো চোখের সামনে একের পর এক ভেসে উঠছে। কিরে, এইভাবে ঘামছিস কেন? দুঃস্বপ্ন দেখেছিস? আরিয়ানকে নিজের এত কাছে দেখে মায়ের অস্বস্তি আরও কয়েকগুণ বেড়ে গেল। এ সময়টাতে অভ্রকে খুব দরকার ছিল মায়ের। তার বুকে মাথা রাখলে হয়তো সকল ভয়ভীতি কেটে যেত। না, ঠিক আছে, তুমি এখন যাও। মায়ের উত্তরটা যেন আরিয়ানের পছন্দ হলো না। বিছানা থেকে এসে উঠে দাঁড়ায়। এখন থেকে নিজের পাশে আমাকে অভ্যাস করে নে, কারণ বিয়ের পর এরকম করে দূরে সরিয়ে দেই আমি কখনোই বরখাস্ত করব না, বুঝলি? মায়া এতক্ষণে নিজেকে সামলে নেয়। স্বপ্নে রোদের যন্ত্রণা, বাস্তবে আরিয়ানের জ্বালাতন, সব মিলিয়ে মায়ের মেজাজ তীক্ষ্ণ হয়ে উঠেছে। দিবা স্বপ্ন দেখা বন্ধ করো ভাইয়া। তোমাকে আমি ছোট থেকে ভাইয়ের চোখে দেখে এসেছি, সারা জীবন সেই চোখেই দেখব। আমাকে বিয়ে করার কথা মাথা থেকে ফেলে দেয়াই তোমার জন্য শ্রেয়। আরিয়ানের কাঠখোট্টা মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। সে তার মুখটাকে মায়ের খুব কাছে নিয়ে যায়। সময় সবকিছু বলে দেবে মায়া। তুই আমাকে ভাইয়ের চোখে দেখলেও যে আমি এটা আমার দায়িত্বে পড়বে তোকে বোনের চোখে দেখা, এমন তো নয়। ছোট থেকেই তোকে ভালোবাসি, কিন্তু তুই সবসময় অভ্র অভ্র করেই বাড়ি মাথায় তুলতিস, আমাকে কোনো পাত্তাই দিতিস না। কিন্তু তোর বিপদে কোথায় ছিল অভ্র? আমি ছিলাম তোর পাশে, তাও আমাকে তোর ভালো লাগে না? আমার ব্রেন ওয়াশ তুমি শত চেষ্টার পরেও করতে পারবে না। আমার তোর ব্রেন ওয়াশের কোনো প্রয়োজন নেই মায়া। তোর আশিকি তো তোকে বিয়ে করতে নাকচ করেছে, তাই ভালোভাবে বলছি মেনে নে আমাকে আর রাজি হয়ে যা। কখনোই না।
কি জানিস মায়া, গাধা পানি ঘোলা করে খায়, তুই তো রাজি হবি, কিন্তু আমার ভয়ঙ্কর রূপ তো সামনে আনার পর। কথাটা বলার পর আরিয়ান হনহন করে হেঁটে চলে যায়। কি বললো ও? ভয়ঙ্কর রূপ মানে? ও আমার অভ্রের কোনো ক্ষতি করবে না তো? আজ মায়া আর আরিয়ানের আংটি বদল, সমস্ত আয়োজন অভ্র নিজ হাতে করেছে। বলতে গেলে এসবে আরিয়ানের চেয়ে অভ্রের আগ্রহ যেন খানিক বেশি। মায়া আংটি বদল অনুষ্ঠান হোক তা চায়নি। সকাল থেকে সে দরজা বন্ধ করে বসে আছে, কেউ পারছে না দরজা খুলতে। এদিকে মায়ের মামি দরজা করে বসে বসে বিলাপ করছে। আমার এক ছেলেকে দিয়ে তার হয় না, দুজনকেই তার চাই। এ কেমন মেয়ে মানুষ যার চরিত্রই ঠিক নেই? আমার ছেলেটা কাকে পছন্দ করলো? মায়ের এসবের দিকে কোনো খেয়াল নেই। সে এসব থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তাই ভাবতে ব্যস্ত। কি হতো দূরে কোথাও চলে গেলে? কেন আসতে হলো এখানে? দূরে দুজনে যেমন পারতাম তেমন থাকতাম, এসব বিপদ থেকে তো বাঁচতাম। মায়ের দরজা না খোলার ঘটনাটা আরিয়ানের কানেও যায়। সকাল সকাল গোসল করে গোল্ডেন কালারের একটা শেরওয়ানি পরে রেডি হয়েছে আরিয়ান। আর এখন যদি শোনে যে তার হবু বউ দরজা বন্ধ করে ঘরে বসে আছে, তাহলে কার মেজাজই বা ভালো থাকে? রাগে অগ্নিমূর্তি হয়ে সে উপস্থিত হয়ে মায়ের রুমের সামনে। তারপর সবাইকে সরিয়ে দিয়ে দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু তাও মায়া দরজা খোলার হাতের সমস্ত শক্তি দিয়ে দরজা ভেঙে ফেলে। মায়ের চমক ওঠে। এভাবে দরজা ভেঙে আরিয়ান ভাই ভিতরে ঢুকবে ভাবতে পারেনি মায়া। আরিয়ান কোনো কথা না বলে মায়ের হাতটা শক্ত করে ধরে টেনে বিছানা থেকে উঠিয়ে দাঁড় করে। তারপর টানতে টানতে মায়াকে ড্রয়িং রুমে নিয়ে আসে। আরিয়ানের সাথে পা মিলিয়ে চলতে গিয়ে মায়ের অনেক কষ্ট হয়, কয়েকবার হোঁচট খেয়ে যায়, তবে আরিয়ান শক্ত করে ধরে রাখাই পড়ে যায় না। বাবা, কাজী ডাকো, আমি আজকেই বিয়ে সেরে ফেলতে চাই। শুভ কাজে যত তাড়াতাড়ি শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভবই করতে হবে। আরে আমাকে ছাড়াই বিয়ে করে নিচ্ছ আরিয়ান ভাই, তাও আবার আমার বাগদত্তাকে বিয়ে করছো? আরিয়ানের কথায় সকলেই পিছনে ফিরে তাকায়। আরিয়ানের সাথে একজন ভদ্র মহিলা দাঁড়ানো। মায়াও ওই মহিলাকে দেখে অবাক। এতক্ষণ সোফার এক প্রান্তে বসে সে অশ্রু বিসর্জন করছিল। এক প্রান্তে বসে সে আর কয়েক মুহূর্ত দেরি হলে হয়তো মায়ার আর অভ্রকে পাওয়া হতো না। আরিয়ান ঠিক এটাই চেয়েছিল, অভ্রের অগোচরে মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। একবার বিয়েটা সম্পূর্ণ হয়ে গেলে অভ্র আর মায়া শত চেষ্টা করেও এক হতে পারতো না। মায়াকে সারা জীবনের মতো বন্দী হয়ে থাকতে হতো আরিয়ানের ভালোবাসা নামক পিঙ্গরের মধ্যে। কিন্তু অভ্রের হঠাৎ এই আগমন মোটেও সুখকর হলো না আরিয়ানের জন্য। বলতে গেলে আরিয়ানের এতদিনের সাজানো খেলা এক মুহূর্তে ভেস্তে গেল। এটা শুধু যে অভ্রের জন্য তা নয়, অভ্রর সাথে করে যাকে নিয়ে এসেছে তার জন্য বটে। মায়া বাড়ির সবাইকে ডিঙ্গিয়ে এক দৌড়ে ভদ্রমহিলার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। চোখের পানি যেন আজ মায়ার বাধা মানছে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, মা, তুমি বেঁচে আছো? মায়ের মাও এত বছর পর মেয়েকে দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। বারবার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর প্রাণ ভরে তার সন্তানকে দেখছে। হ্যাঁ মা, আমি বেঁচে আছি, তোর জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হয়েছে। তবে আরিয়ান ভাই সর্বাত্মক চেষ্টা করেছে ফুপিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে, কিন্তু একটু ভুলের জন্য তা আর হলো না। আরিয়ান রীতিমতো ঘামছে। সকলের চোখ বর্তমানে আরিয়ানের দিকে। কি বলছিস এসব? আমি কেন ফুপিকে মারতে চাইবো? ফুপি, তুমি কেন আছো? জানো আমি তোমাকে কত মিস করেছি। মায়ের মা রাগে মায়াকে সামনে থেকে সরিয়ে দেয়। বড় বড় পা ফেলে আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। লজ্জা লাগে না আমাকে ফুফি বলে ডাকতে? আমি তো তোকে আমার সন্তান তুল্য মনে করতাম, আর তুই কি না, ছি, ভাবতে আমার ঘৃণা হচ্ছে। ফুপি বিশ্বাস করো, আমি কিছুই করিনি, অভ্র তোমাকে ভুল বুঝিয়েছে। মায়ের মা সজনে আরিয়ানের গালে চর বসিয়ে দেয়। আর একটা মিথ্যা কথা বলবি না। অভ্র আজ না থাকলে আমার আর আমার মেয়ের মুখটা দেখা হতো না। তুই মায়ের বাবাকে মেরেছিস, তাই না? এতক্ষণ তোফাজ্জল সাহেব অবাক দৃষ্টিতে সব ঘটনা পর্যবেক্ষণ করছিলেন। এতদিন পর নিজের বোনকে দেখে যতটা না খুশি হয়েছেন, তার চেয়ে বেশি অবাক হয়েছেন নিজের ছেলের কুকীর্তির কথা জেনে। লজ্জায় তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। একসময় আর
না পেরে নিজের ছেলের কাছে এগিয়ে যায় আর তার গালে একটা চড় বসিয়ে দেয়। তুই আমার ছেলে ভাবতেও আমার লজ্জা হচ্ছে। তোকে জন্ম দেওয়াটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আজ তোকে আমি পুলিশ হাতে তুলে দেবো। যা, জেলে গিয়ে নিজের কর্মফল ভোগ কর। সকলের কুকথা শুনতে শুনতে আরিয়ানের রাগ মাথা চাড়া দিয়ে ওঠে। মূলত সে সুযোগের অপেক্ষায় ছিল। সকলে তার কাছ থেকে একটু দূরে যেতেই মায়াকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয় এবং সাথে সাথে তার গলায় একটা ছুরি ধরে। ঘটনাগুলো সকলের বুঝে ওঠার আগেই হয়ে যায়, তাই কেউ আরিয়ানকে বাধা দিতে পারে না। আরিয়ান মায়ের হাত পিছনে চেপে ধরে আছে। মায়া ব্যথায় শ্বাস আটকে আছে। একটু এদিক ওদিক হলে মায়ের গলার বিপরীতে থাকা ধারালো ছুরিটা তার চামড়া ভেদ করবে। হ্যাঁ, আমি মেরেছি ফুপাকে। ফুপিকে মারার চেষ্টাও আমি করেছি। যা করেছি সব করেছি মায়াকে পাওয়ার জন্য। মায়াকে আমি ছোট থেকেই অনেক ভালোবাসি, কিন্তু ফুপা মায়ার সাথে অভ্রের বিয়ে ঠিক করে। এই কারণেই আমি ফুপাকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেই। মায়া শুধুমাত্র আমার আমার আমি যদি মায়াকে না পাই তাহলে আর কেউ পাবে না, কেউ না, কেউ না। কি রে, এভাবে খাটের কোণে ঘাপটি মেরে বসে আছিস কেন? অভ্রের কর্কশ কণ্ঠে মায়ের ধ্যান ভাঙে। কয়েক মিনিটের মধ্যে মায়ের জীবনটা প্রায় উলটপালট হয়ে গেছে, তাই খানিকটা অবসর সময় পেয়ে মায়া হিসাব মিলাতে ব্যস্ত ছিল। কিন্তু সেটা আর হলো কোথায়? অভ্র ঘরের দরজা আটকাতে আটকাতে কথাগুলো বলে। দরজাটা বন্ধ করে সে মায়ের পাশে বিছানায় বসে পড়ে। মায়ের মুখ দেখেই অভ্র বুঝতে পেরে যায় যে মায়ের মন খারাপ, তবে খারাপ হওয়াটাই স্বাভাবিক। আরিয়ান ভাইকে সে অনেক সম্মান করত, নিজের বড় ভাইয়ের আসনে তাকে বসিয়েছিল, কিন্তু সেই সম্মানিত ব্যক্তিটাকে নিজের বাবার খুনি হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছে মায়ার। কিছুতেই যেন বিশ্বাস হচ্ছে না, সব কিছুই যেন গভীর রাতের ঘুমের মাঝে দেখা একটা দুঃস্বপ্নের মতো। দুজন কিছুক্ষণ নিস্তব্ধ মুহূর্ত অতিবাহিত করার পর মায়া কিছু বলে ওঠে। আরিয়ান ভাইয়াকে কি ওরা ছাড়বে না? অভ্র বিস্ময়ের সাথে তাকায় মায়ার দিকে। এত অমায়িক কেন মেয়েটা? নিজের বাবার খুনিকেও কি এত সহজে ক্ষমা করে যায়? ভেবে পায় না অভ্র। অভ্রের চাহনি দেখে মায়া মাথা নিচু করে ফেলে। তুমি কি চাও আরিয়ান ভাই জেল থেকে ছাড়া পাক? বলো, যদি তাই চাও তাহলে খুনের দায় কাঁধে নিয়ে আমি জেলে যাই, ফাঁসিতে ঝুলি। আমি কিটা বলছি দেখেন না মামি, কতটা ভেঙে পড়েছেন। বাড়ির বড় ছেলে উনি, বাড়ির পরিবেশটা কেমন গোমট হয়ে আছে। মায়া, তুই কি আমাদের বাসরাতটা একটা থার্ড পার্সনের কথা বলেই কাটিয়ে দিবি? কত কষ্ট করে নিজের করে পেলাম, আর তুই কিনা গোমরা করে বসে আছিস। একটু কাছে আয়, তোকে আদর করি। কথাটা বলে অভ্র মায়ের দিকে এগিয়ে যায়। দু হাতে মায়ের মুখটা চেপে ধরে দু আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। অভ্রর চোখ যায় মায়ের হালকা গোলাপি ঠোঁটের দিকে। এক নেশালো দৃষ্টিতে মায়ের দিকে তাকায় সে। মায়া হয়তো অভ্রের চোখের ভাষা বুঝতে পারে। এবার মায়া নিজের ঠোঁটজোকল অভ্রের সাথে মিলিয়ে দেয়। প্রায় 5 মিনিট পর দুজনে আলাদা হয়। এবার অভ্র মায়াকে কাছে টেনে নেয়। আজ কোনো দূরত্ব বজায় থাকবে আমাদের মাঝে, আর কাউকে ঢুকতে দিব না আমাদের জীবনে। আজকে রাতটা শুধু তোর আর আমার। সকাল সকাল ঘুম থেকে উঠেই অভ্রের মা তোফাজ্জল সাহেবের কানের কাছে ঘ্যাঙ্গানি শুরু করেছে। এমনিতে নিজের মন মেজাজ ভালো নেই, তার উপর বউয়ের এই জ্বালাতন কারিবা সহ্য হয়। স্বামীর রাগকে ভালোভাবে চিনে অভ্রের মা, তাই সে চুপ বনে গেল নিজের থেকে। মাথায় ব্যান্ডেজ করা, রক্তচক্ষু আর হাতে মদের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে রোদ। তার সামনে মায়ের একটা ছবি বড় করে টাঙ্গানো। অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি আরোপ করছে ছবিটার উপর। এই ছবিটা মায়াকে উপহার দেওয়ার জন্যই বানিয়েছিল সে, কিন্তু এখন ছবিটা তার ড্রয়িং রুমে শোভা দেওয়া ছাড়া আর কোনো কাজই লাগবে না। অনেক বড় একটা ভুল পদক্ষেপ নিলি তুই অভ্র। এর ফল ভোগ করতে হবে তোদের দুজনকে। মা, মায়া কোথায়? সারা বাড়িতে আমি খুঁজে পাচ্ছি না। মহারানীকে আমি নিচে আসতে দেখিনি। দেখ গিয়ে, ওনার মন খারাপ হয়েছে, তাই হয়তো ছাদে গালে হাত দিয়ে বসে আছে। যত সব ঢং। মায়ের মুখে নিজের স্ত্রীর নামে বাজে কথা শুনে আরও মেজাজটা বিকে যায়। এমনিতে মায়া কি খুঁজে পাচ্ছে না, তার উপর মায়ের এসব বাঁকা বাঁকা কথা।
অভ্র নিজেকে সামলিয়ে ঠান্ডা করার চেষ্টা করে। সিঁড়ি দিয়ে নেমে কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে যায় সে। অভ্রকে এভাবে শান্ত দেখেও যেন সহ্য হয় না অভ্রের মায়ের, যে দেখতে নারী তার চলন বাঁকা। তাই এখানেও মায়ের দোষ না দেখলেও তার হচ্ছিল না। মায়াবিনী মায়াবিনী আমার 2 ছেলের মাথা নষ্ট করেছে। আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। মোরা ওনার শয়তান মেয়ে। মায়া যখন চোখ খুলল তখন নিজেকে একটা গাড়িতে হাত মুখ বাঁধা অবস্থায় পায়। অবাক চোখে তাকিয়ে দেখে কিছু চেনার চেষ্টা করতে থাকে, কিন্তু ড্রাইভারের সিটে বসা মানুষটা ছাড়া আর কিছুই চেনা লাগে না। মায়া সকালে ঘুম থেকে উঠে বারান্দায় যায়। সেখান থেকে নিচে তাকালে চোখ যায় শিউলি ফুলের গাছের দিকে। গাছের নিচে শিউলি ফুলগুলো পড়ে আছে দেখে লোভ সামলাতে না পেরে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। আর কাকি বা বলে যাবে, তখন তো সবাই ঘুমিয়ে এসে। বাসা থেকে বের হয়ে গাছের নিচে যেতেই পেছন থেকে কেউ মুখে রুমাল চেপে ধরে। তারপর মায়ের কিছু মনে নেই। রোদকে দেখে মায়ের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কি করবে বুঝতে না পেরে বাধা হাত দিয়ে গাড়ির দরজায় আঘাত করতে থাকে। গাড়ির দরজার শব্দ শুনে রোদ পিছনে ফিরে তাকায়। মায়ের হুঁশ ফিরেছে, গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থেকে মায়াকে তুলে সামনে ড্রাইভারের সিটে বসিয়ে দেয়। তারপর নিজেই গাড়িতে বসে মায়ের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেয়। মাই সুইটহার্ট, কেমন আছো? আমাকে নিশ্চয়ই মিস করেছো। কেন এনেছেন আমাকে এখানে? ছাড়ুন, আমি বাড়ি যাব। বাসার কথা, অভ্রের কথা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তুমি এখন আমার খাঁচা থেকে কখনোই মুক্তি পাবে না। আপনি কি পাগল? আমি বিবাহিত, কালকে আমার বাসররাত ছিল। মায়ের মুখে অভ্রর সাথে তার বিয়ের বিবরণ শুনে রোদের রাগ উঠল, তা মনে জায়গা দেয় না, বরং মুখে হাসি বজায় রাখে। তাতে কি? অভ্র মারা গেলে তো তোমাকে বিয়ে করতে আমার কোনো প্রবলেম নেই। তোমাকে পেতে হলে যে আমাকে অভ্রকে মারতে হবে সেটা আমার জানা আছে সুইটহার্ট। আমাকে নামান গাড়ি থেকে, আমি বাসায় যাব। মায়া গাড়িতে রোদের সাথে ধস্তাধস্তি শুরু করে। রোদ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে। অভ্র মায়াকে সম্ভাব্য জায়গায় খুঁজে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। তার মাথা কাজ করছে না, কোথায় মায়াকে খুঁজবে, কোথায় আছে তার প্রাণ ভোমরা। নিরুদ্যম হয়ে সোফায় বসে আছে অভ্র। হঠাৎ তার ফোনে একটা আননোন নম্বর থেকে কল আসে। অভ্র কিছুক্ষণ চিন্তা করে ধরবে নাকি ধরবে না, কি একটা ভেবে সে ফোনটা ধরে। হ্যালো, কে বলছেন? আমি হাসপাতাল থেকে বলছি। আমি কি মিস মায়ার আত্মীয়? আপনি আত্মীয় হলে প্লিজ তাড়াতাড়ি আমাদের হাসপাতালে চলে আসুন। কি হয়েছে মায়ার? উনি কার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসেন। আমরা একটা অপারেশন করব। রোগীর অবস্থা কেমন? অনেক ক্রিটিক্যাল। মায়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে পায়ের মাটি সরে যায়। আইসিইউর পাশে দাঁড়িয়ে আছে অভ্র। ভিতরে তার প্রেয়সীকে অক্সিজেন মাস্ক দিয়ে আইসোলেশনের মধ্যে রাখা হয়েছে। রাতে না ঘুমানোর কারণে চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। তাও চেহারার ক্লান্তির ছিটেফোঁটাও দেখা যায় না, ঠায় দাঁড়িয়ে আছে। কালেরতে খবর পাওয়ার পর কোনো সময় নষ্ট না করে হাসপাতালে উপস্থিত হয়। করিডোরে ঢুকতেই অভ্র দেখতে পায় সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ নিয়ে যাচ্ছে ওয়ার্ড বয়রা। এই দৃশ্য দেখে মায়াকে হারানোর একটা ভয় কাজ করতে থাকে। না, ভাবতে চাইলেও বারবার চিন্তাটা মনের কোণে জমা হতে থাকে। মনের ধোঁয়াশা কাটাতে পিছন থেকে ওয়ার্ড বয়দের ডাক দেয়। তারপর অতি অবহেলায় সাদা কাপড়টা সরিয়ে দেখে এটা রোদের লাশ। মনে মাঝে একটা শান্তি অনুভব করে। প্রথমত এটা তার মায়া নয়, দ্বিতীয়ত রোদার তাদের জ্বালাবে না। আপনি মিস্টার অভ্র? জি। আমার স্ত্রী কোথায়? উনি আইসিইউতে আছেন। কেমন আছে? এটা ডক্টর বলতে পারবেন। কিছুক্ষণ পর ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে আসে। ডাক্তারকে দেখি অভ্র দ্রুত গতিতে ডাক্তারের কাছে যায়। ডাক্তার, মায়া কেমন আছে? মাচ বেটার। ওনাকে কেবিনে ট্রান্সফার করা হবে কিছুক্ষণের মধ্যে। মায়া চোখ খুলে নিজেকে হাসপাতালের কেবিনে নিজেকে আবিষ্কার করে। প্রথম চোখে দৃষ্টি কিছুটা ঝাপসা হলেও আস্তে আস্তে দৃষ্টি স্পষ্ট হয়। ও, এখনো মরি নাই। তারপর আস্তে আস্তে ওঠার চেষ্টা করতেই হাতে টান পড়ে। পাশে তাকিয়ে দেখে অভ্র তার হাত ধরে ঘুমিয়ে আছে। অভ্রের নিষ্পাপ মুখটা দেখে মায়ের মুখে হাসি ফুটে ওঠে।
এদিকে মায়ের হাতটা নড়ে ওঠাই অভ্রের ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে নিজের প্রেয়সীকে নিজের শিওরে বসে থাকতে দেখে তৎক্ষণাৎ জড়িয়ে ধরে। জানিস কত ভয় পেয়ে গেছিলাম আজকে তোর কিছু হলে আমার কি হতো জানিস? রোদ তোকে কোথায় পেল? তুই তো বাসায় ছিলি। মায়ের নিজের মাথাটা নিচু করে রাখে। অভ্র হাত দিয়ে মায়ের মুখটা তুলে ধরে। কি হলো বল। আসলে আমিই তো বাইরে গিয়েছিলাম। মায়ের কথাটা শুনে অভ্রর চোখ লাল হয়ে যায় রাগে। সরি, প্লিজ আমাকে মারবেন না। না মারবো না, তবে তোকে একটা শাস্তি ভোগ করতে হবে। শাস্তির কথা শুনে মায়ের চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। মায়ের এই অবস্থা দেখে অভ্রের হাসি পায়। আমার একটা ছোট্ট মায়া লাগবে। না, একটা ছোট্ট অভ্র লাগবে। তাহলে যমজ হলে কেমন হয়? দুইটা একসাথে কেমনে সামলাবো? আমি আর তুই মিলে।